জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ১ ও আইজিপি আল মামুন আরও ২ মামলায় গ্রেপ্তার। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর। এবং অস্থিরতা আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পার্বত্য ২ জেলা। সড়ক অবরোধের শেষ দিন আজ। সাজেকে আটকা পড়েছে ১৪০০ পর্যটক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। এরই মধ্যে অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সামনে ভাষণ দিবেন। এটি নিয়ে বাঙালিদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, তেমনি চলছে ষড়যন্ত্র। এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মাহেলম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্ব নেতাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এর আগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শুরু করে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন বিশ্ব নেতারা। এরই মধ্যেই শুরু হয়েছে অধিবেশনের নানা কার্যক্রম। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবারে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে কী বার্তা দিবেন সেটি দেখার অপেক্ষায় ১৭ কোটি মানুষ। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের এটি প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে অংশগ্রহণ। এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে কিনা সেটি নিয়ে সন্দেহ তৈরি করেছিল একটি কুচক্রী মহল। তবে জাতিসংঘ সদর দপ্তরে যখন লাল সবুজের পতাকা পতপত করে উঠছে, ঠিক তখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। একদিকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অন্যদিকে বিপুল সম্ভাবনার বাংলাদেশ। এই দুয়ের কেন্দ্রবিন্দু এখন বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জাতিসংঘে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্য কাজ করবেন, তেমনটাই প্রত্যাশা ১৭ কোটি বাঙালির। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খিলগাঁও ও উত্তরা থানার ২টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পুলিশ জানায়, খিলগাঁওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া উত্তরা পশ্চিম থানার মাওলানা সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অবশেষে পার্বত্য ২ জেলায় সহিংস ঘটনার প্রতিবাদে ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধের শেষ দিন আজ। তবে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। গত ২ দিনের মতোই কিন্তু দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য অবরোধকে কেন্দ্র করে এখনও জেলার কোথাও অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক ঘটনার জেরে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেতে দেখা যায়নি। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে ১,৪০০ পর্যটক আটকে আছেন। অপরদিকে মামুন হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট ভোরে জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুনকে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় ৪ জন নিহত ও বহু লোক আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সুনামগঞ্জের সোহাগের পরিবার মানবেতর জীবনযাপন করছে। ছেলে হত্যার
সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতদরিদ্র বাবা মায়ের। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা সোহাগের সংসারের হাল ধরতে ঢাকায় গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ করতেন সোহাগ ও তার ছোট দুই ভাই। সরকার পতনের আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় সোহাগ ও তার ছোট দুই ভাই। আন্দোলন চলাকালে ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। সাথে গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোট ভাই শুভ। হঠাৎ করে গোলাগুলির শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। লাগার পরে মনে করো তো আমার এমজেড হাসপাতাল নিয়ে আসছে। নেওয়ার পরে তখন আমার বড় বাইরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তখন আরেকজনে ফোন ব্রেক করছে, দৌড়া হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ মিয়া গুলি খাইছে। তখন থানার সামনে যাওয়ার পরে যে গিয়া দেখুন যে আমার ভাই মারা গেছে জায়গায়, আর হাসপাতাল আনার মতো শক্তি নেই। আমরা 3 ভাই সংসার ভবনে যাওয়ার পথে বাড্ডা থানায় যাওয়ার সামনেই এলোপাতারে গুলি শুরু হয়েছে। তো একবার পাও 2টা গুলি লাগছে, আর সোহাগ মিয়া রাস্তাতে মারা গেছে। হসপিটালে নিয়েছি, মৃত ঘোষণা করছে, যেমন হসপিটালে ঢুকাই নেই। পরিবারের বড় ছেলেকে হারিয়ে মানবেতর দিন কাটছে পরিবারের। শহীদ সোহাগের হত্যাকারীদের বিচারের দাবি স্বজনদের। আমার ভোলা নিচুল ছাত্ররা রাখিয়া নিতে পারে, নিচে লিগে মারা খাইছে। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি ঘরেই নেই। আমার পোলা ড্রেন হয়ে গেছে। অনেক যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি না, পয়সার অভাব। আমরা সোহাগে মরিয়া গেছে, আমরার অবস্থাও নেই। এখানে আমরা যখন ভাত খাইমু খুব আমরা কষ্ট করে খাইতেছি। শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানায় স্থানীয় প্রতিনিধিরা। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তারা জীবন রক্ষা করার জন্য এই দরিদ্র এলাকা ছেড়ে ঢাকায় গিয়েছিল। এই ঢাকা যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে খেত। এখন যেহেতু সোহাগের মৃত্যু হয়েছে, তার পরিবার একেবারেই অচল। সরকারের কাছে এবং দেশ এবং বিদেশের বিভিন্ন মানুষের কাছে আমি তাদের জন্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করি। বিত্তবান যারা রয়েছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছেন, তারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এদিকে সোহাগের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিকতাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম ওরফে নুরু টেইলারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গেল রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নূর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায় রোববার রাত 9টার দিকে আনোয়ার হোসেন নিকো দামাক আলুর ভাই খোকন সহ 15 থেকে 20 জনের একদল সন্ত্রাসী নূরের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কণিকা মুখার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা, যদিও এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে ওই শিক্ষিকা সাদা কাগজে পদত্যাগ লিখে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে পাঠায়। তবে বিষয়টি পরে তিনি অস্বীকার করলে ফের বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান মান্নার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার। এ সময় কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, হারুনুর রশিদ, আজাদুল ইসলাম, সাজু আলম, প্রচার সম্পাদক সোহেল রানা, নাগরিক ছাত্র ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাশেদ মাহমুদ তুষার উপস্থিত ছিলেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার জলিরপাড় গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগে আছে কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, ফকিরবাড়ির কয়েক হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তবে দীর্ঘদিন এই রাস্তাটি সংস্কার না করায় একটু বৃষ্টি হলে উঠে যায় বন্যার পানি। রাস্তাটিতে ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। তাই চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরা স্কুলে যাওয়া আসায় ভিজে পড়ে আসতে হয়। এই কিছু প্রতাপশালী আছে লোক এই জায়গায় এই রাস্তাটা আমার হয় না, এই রাস্তাটা আমরা আবেদন চাই, এইটা যেমন দীর্ঘ তাড়াতাড়ি হয়। সরকারের কাছে আমাদের দাবি তিনি যেন খুব দ্রুত আমাদের এই রাস্তা সংস্কার করে দেয়। 10ম গ্রেড শুধু আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর প্রেস ক্লাবের সামনেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক টাঙ্গাইল জেলা সমিতির টাঙ্গাইল জেলা সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন খান, বড়টিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ আরও অনেকেই। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ শফিকুল কবির জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপপরিচালক হিসেবে যোগদান করেছেন। শফিকুল কবির বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কোটা সংস্কার আন্দোলনের কমিটিকে পুনর্গঠিত করে বৈষম্য নিপীড়ন বিরোধী চিকিৎসক, নার্স ও কর্মচারী কমিটি তৈরি করা হবে। সকল দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম এবং হাসপাতাল চত্বরের দালালের দৌরাত্ম্য বন্ধ করা হবে। এখানকার নির্দিষ্ট কিছু ডাক্তাররা এটার পিছনে জড়িত, যাদেরকে যারা এই যে মাইন্ডেড কেলেঙ্কারি, যারা এই আউটসোর্সিং কেলেঙ্কারি, যারা এই ডোপ টেস্টের ব্যাপারে, এখানকার নিয়োগ পদায়নের ক্ষেত্রে এবং এখানকার প্রকিউরমেন্ট এবং এইখানকার স্থাপনা এবং এখানকার বিভিন্ন যে অনাচার এবং দুর্নীতি, এগুলোর সাথে এই ডক্টররা জড়িত। এই ফ্যাসিস্ট সরকারের এই গ্রুপটাকে এখান থেকে বদলি করে তাদের অন্যত্র পাঠাবে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার করবে। বাপুসের পুনর্গঠিত কমিটির অনুমোদন চেয়ে মানববন্ধন করা হয়েছে। ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির নবগঠিত সভাপতি প্রাকিতজ শামীম রুমি টিটন সহ সদস্যরা। এ সময় বক্তারা বাপুস কমিটির অনুমোদনের দাবি জানান। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামের ফুলবাড়িতে বিরল প্রজাতির কাইজেলিয়া গাছের চারা উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক রমণীকান্ত রায়। বিরল এই প্রজাতির গাছের চারা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। চারা উৎপাদনকারী কৃষককে সাধুবাদ জানিয়ে সরকারিভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় বন বিভাগের। ফুলবাড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সঞ্জিতা হক। এশিয়া মহাদেশে মাত্র 5টি গাছের মধ্যে বাংলাদেশের রংপুর সহ উত্তরাঞ্চলের গর্ব শতবর্ষী কারমাইকেল কলেজে 2টি কাইজেলিয়া গাছ রয়েছে। এই গাছটির আদি নিবাস সেনেগালের দক্ষিণাঞ্চলে। আলসার, সিফিলিস, সর্পদংশনের ওষুধ, বাত, ছত্রাক দমন, চর্মরোগ, মেয়েদের প্রসাধনী সামগ্রী, এমনকি ক্যান্সারের চিকিৎসায় প্রক্রিয়াজাতের মাধ্যমে বহুল ব্যবহৃত হতে পারে বলে জানা গেছে। কুড়িগ্রামের ফুলবাড়িতে হরিপ্রিয়া নামে নার্সারিতে বিরল প্রজাতির কাইজেলিয়া গাছের বীজ থেকে 14টি গাছের চারা উৎপাদন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক রমণীকান্ত রায়। বিরল প্রজাতির এই গাছের চারা দেখতে প্রতিদিনই নার্সারিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। তা আমি এক অ্যাডভোকেটের কাছ থেকে এই বীজ সংগ্রহ করার পরে আমি নিজে চারা রোপণ করি। এখন আমার বাগানে আছে 14টি চারা। তা শুনেছি এটা মহাঔষধি গাছ, আলসার, ক্যান্সার ও সর্পদংশন কাজে লাগে। তা আমি চাই এই গাছগুলান যেন শিক্ষা প্রতিষ্ঠানে বা মন্দির মসজিদে লাগায়
চারাগুলো আমি জীবনে দেখি নাই। আর চারাগুলো খুব ঔষধি বলে মনে হচ্ছে এবং অনেক এলাকার বহু লোক আসিয়া গাছগুলো দেখে যাচ্ছে। আমি জীবনেও এই গাছ দেখি নাই, আজ এই প্রথম দেখলাম। অনেক মানুষ এই গাছটা দেখার জন্য এখানে আসতেছে। বিরলে গাছের ফল থেকে চারা উৎপাদন করায় কৃষক রমণীকান্ত রায়কে ধন্যবাদ জানিয়েছে ফুলবাড়ী উপজেলা বন বিভাগ। প্রাইভেট নার্সারির মালিক রমণীকান্ত কয়েকটি ফল সংগ্রহ করে চারা উৎপাদন করেছে। তার চারাগুলো খুব সুন্দর হয়েছে এবং জনগণের মধ্যে এই চারা নেওয়ার জন্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আমি রমণীকান্তকে সাধুবাদ জানাই। সেজন্য এইভাবে বিলুপ্তপ্রায় গাছগুলো চারা সংগ্রহ করে বীজ চারা করে জনগণের মধ্যে ছড়ায় দেয়। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,430-এ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 96,000 ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 1 ও আইজিপি আল মামুন আরও 2 মামলায় গ্রেপ্তার। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর। এবং অস্থিরতা আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পার্বত্য 2 জেলা। সড়ক অবরোধের শেষ দিন আজ। সাজেকে আটকা পড়েছে 1400 পর্যটক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।